সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দেশের রাজনীতিতে সহিংসতার পথ রুদ্ধ করেছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। অন্যদিকে অগণতান্ত্রিক আচরণের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি। এছাড়া রাজধানীতে পানির দাম বাড়ানোর প্রতিবাদে ওয়াসাকে স্মারকলিপি দিয়েছে বিএনপি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির সহনশীলতা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। লাগাম ছাড়া করোনা পরিস্থিতি, সারা দেশে 81 জনের মৃত্যু। রাজশাহী ও খুলনা বিভাগেই 43 জন। দেশে 14 দিনের সম্পূর্ণ শাটডাউনের পরামর্শ। ঈদযাত্রায় চলাচল নিয়ন্ত্রণ হবে কিনা সিদ্ধান্ত হয়নি এখনো। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত এলাকা থেকে গরু আনায় থাকছে কড়াকড়ি। 7 সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে 6 কোম্পানির অধীনে বাস চলাচল। প্রথম ধাপে চলবে ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত। পুরনো বাস মেরামতে শত কোটি টাকা বরাদ্দ। নাব্য হারানো 24টি নদী খননের সুফল পাচ্ছেন মধ্য পূর্বাঞ্চলের কোটি মানুষ। সচল 2000 কিলোমিটার নদীপথ। বন্যার পাশাপাশি কমবে চাষাবাদের খরচ। বিদায় নিলেন সেনাপ্রধান আজিজ। দায়িত্বে জেনারেল এস শফি। পরানো হলো র্যাঙ্ক ব্যাজ। জনগণ ও সেনাবাহিনীর মধ্যে থাকবে না দূরত্ব, বললেন নতুন সেনাপ্রধান। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি রাজনীতির সহনশীলতা। শুরুতে যেমনটি বলছিলাম, একদল অপর দলকে রাজনীতির সহনশীলতার পথ রুদ্ধ করার জন্য দায়ী করছে। এইসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় আজকে আমরা আলোচনা করব। শুরুতেই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে দেশে সহনশীলতার পথ রুদ্ধ করেছে বিএনপি যে কাজের একটি তিনি বলছেন যে বিএনপিকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি রাজনীতির মাঠে, কিন্তু আওয়ামী লীগকে বিএনপি শত্রু জ্ঞান করে। এই হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্য। আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশন দেশে দেশে বাইরে যার দেশ সমস্ত দর্শক শ্রোতা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক কামাল হোসেন এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে শুভেচ্ছা। আসলে আমি আজকের দিনে মানে এমন কোনো কথা উচ্চারণ করতে চাই না, তার আমার মনটা খুব খারাপ, খুবই খারাপ। আমার একটা বোনের আগে করোনা আক্রান্ত হয়ে 20-21 দিন হাসপাতালে থেকে বাড়িতে গিয়েছে সুস্থ হয়ে। কালকে সকালবেলা আমার ইমিডিয়েট ছোটো বোন ভগ্নিপতি, তারা মারাত্মক আক্রান্ত। পাবনা নিয়ে গেছিলাম, পাবনা কোনো চিকিৎসা নাই, ভর্তির কোনো ইয়ে নেই, আইসিইউ তো নাই, অক্সিজেন নেই, কিছুই নেই। ঢাকা নিয়ে আসতে বললাম, কী হবে জানি না। এই সময়ে আমার মনে হয় যে কারোর বিপক্ষেও বলবো না, একটাই খেলে অনুরোধ করবো, অনেক হয়েছে আর না। করোনা এখন যে জায়গায় গেছে আপনি বিশ্বাস করেন, আজকে চুয়াডাঙ্গায় সম্ভবত 41 জনকে পরীক্ষা করা হয়েছে, 41 জনই আক্রান্ত, 100%। খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, ঈশ্বরদী আমার মনে হয় 65 থেকে 70% আক্রান্ত। এই মুহূর্তে আর দোষার উপর রাজনীতি, সহনশীল কি অসহনশীল, শত্রু জ্ঞানকে এই জ্ঞান, এই আলোচনা এখন আপাতত আমি আল্লাহর দোহাই লাগে, আপাতত এই জিনিসটা থেকে আমি বিরত থাকতে চাই। সরকার দলকে তো অবশ্যই বিনয়ের সাথে বলবো, এটা আর না, আগে আমরা বাঁচি। মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। আমি তো নিজে ভুক্তভোগী, আমার ফ্যামিলি অনেকে করোনা আক্রান্ত হয়েছে। একজনের কষ্ট দেখে আপনি চিন্তা করতে পারেন না, কান্না চলে আসে। জয়নাল আবেদিন ফারুক, সেদিন কথা বললাম হাসপাতাল থেকে, একটা তার জন্য দোয়া মাহফিল করেছিলাম আমরা ভার্চুয়াল, মানে তার কথার কণ্ঠ শুনে আমি কেঁদে ফেলছি। যারা আক্রান্ত হচ্ছে যে কি বিভৎস অবস্থা, যারা আক্রান্ত হয়েছেন তারাই বোঝেন। তো এই জন্য আমি মনে করি যে ওবায়দুল কাদের ভাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। ওনাকে বলবো যে সরকারি দলের যেহেতু উনি সাধারণ সম্পাদক, অনেক দায়িত্ব আছে ওনার, এভাবে আর শত্রু জ্ঞান কাউকে করার দরকার নেই, বিনিয়োগ করার দরকার নেই। অনেক তো হয়েছে, ভুল ত্রুটি অনেকই হয়েছে। এই সমস্ত জায়গার থেকে আমরা এখন সরে আসতে পারি। দেশের মানুষকে কীভাবে বাঁচাবো? বিশ্বাস করেন আমি প্রথম থেকে কিন্তু বলে আসছি, এই যে ভঙ্গুর অবস্থা, পাবনাতে আমি বললাম না, আজকে প্রমাণ তো। আমার নিজের বোন একটা সিট থাকলে দিত, আমি যে দলকে বিরোধী দল করি যাই করি না কেন,
নাই, আইসিইউ নাই, অক্সিজেন পর্যাপ্ত না, ভর্তি করেনি। এই হলো অবস্থা। সারা ওই উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল আপনি যান, যে জন্য আমি বারবার বলেছিলাম, প্রথম থেকে বলেছিলাম, এবং আপনার বৈশাখে ভাতা দেওয়ার পূর্বে বলেছিলাম যে এই বৈশাখে এই বোনাসটা দেওয়ার কোনো দরকার নেই, তা উৎসব তো হচ্ছে না। এই 2-2.5 কোটি টাকা দিয়ে অক্সিজেন প্ল্যান্ট বিভিন্ন জেলাগুলিতে বসান, আপনার অক্সিজেন সিলিন্ডার কেনেন, এবং চিন্তা করেন যে আজকে আমাদের বাংলাদেশে ধরেন 17 কোটি 18 কোটি মানুষ, ধরেন যদি বুঝি যে 12 কোটি মানুষকে টেস্ট করার দরকার হয়ে থাকে, তাহলে আজ পর্যন্ত আমরা 63 লক্ষ মাত্র আমরা টেস্ট করেছি। আর ভারত একদিনে পরশুদিন টিকা দিয়েছে 80 লক্ষ, আর আমরা আজ পর্যন্ত টেস্ট করছি মানুষ 63%, 63 লক্ষ। তা কোথায় আমরা আছি? এই যে অবস্থা আজকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেগুলি আসতেছে নতুন নতুন, আবার যা শুনতে চাই যদি এসে যায়, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন আমাদের এই পরিস্থিতি না ফেলে। তাহলে কী যে অবস্থা হবে আল্লাহ পাক সেই জানে। এখন আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন তাহলেই আমরা বাঁচব। তার কারণ আমাদের চিকিৎসা নেই, একদমই চিকিৎসা নেই। এই অবস্থার ভিতর দিয়ে আমি বলবো সরকারের পক্ষ থেকে চেষ্টা করতেছে, কথা বলতেছে, কিন্তু কথা কেউ শুনতেছে না। সবচেয়ে আমি আশ্চর্য হয়েছে, যারা সবচেয়ে মেধাবী, যাদের আল্লাহ পাক সবচেয়ে বেশি মেধা দিয়েছেন, ডাক্তার সমাজ। এই ডাক্তার সমাজের সবাই বলছি না, এই যে সরকারের এই যে করোনাকালীন সময়ে যে কেনাকাটা দুর্নীতি, একবার তাদের বিবেকে আসে না যে আমরা তো ডাক্তার সবচেয়ে বড়, আমাদের আল্লাহ মেধা দিয়েছে। এই যে 3 টাকার জিনিস 30 টাকা দিয়ে কিনতেছে, একটা অক্সিজেন মাস্ক 300 না 350 টাকার দাম। এগুলো তো কেনাকাটার সঙ্গে কি ডাক্তাররা জড়িত? কেনাকাটা তো কর্মকর্তারা করছেন, তাদের মধ্যে কয়জন ডাক্তার? কর্মকর্তা করবো কেন? হ্যাঁ। ডাক্তারদের উচিত যে একটা মাস্ক কত টাকা হতে পারে, একটা পিপি কত টাকা দাম হতে পারে, একটা অক্সিজেন একটা স্ট্যান্ড মানে স্যালাইন স্ট্যান্ড কত টাকা হতে পারে, তারা হিসাব করে বলবে না একটা এর দাম কত হতে পারে? তাদের তো উচিত। তারা তো ডাক্তার বলে না, নো, এত টাকা হবে না। কেন এত টাকা হবে? বিবেককে জাগ্রত করতে হবে। সেই জন্য আমি বলি, তারপর ধরেন করোনাকালীন সময় আমি ডাক্তারদেরকে আহ্বান জানাবো, অনুনয় বিনয় করব। মানুষের কিন্তু এক সরকারি কর্মকর্তা ছাড়া কোনো মানুষের ইনকাম বাড়ে না, আপনারও বাড়ে নাই। অতএব আপনারা ফি যদি আগে 1000 টাকা নিতেন, দয়া করে এখন 800 টাকা নেন, বা 700 টাকা নেন, বা 600 টাকা নেন। আপনাদের তো একটা ব্যবস্থা আছে। আপনাদের যারা ডাক্তার প্রায় অধিকাংশ সরকারি চাকরি করেন, কিছু বেসরকারি চাকরি করলেও তো বেসরকারি হাসপাতাল আছে, তারা বেতন তো একটা পাই। এই যে মানুষ কী বলে, আমার ওয়াইফ ধরেন স্ট্রোক করেছে, এখন বাসায় এসে ধরেন আপনার প্রতিদিন থেরাপি করতে হয়। সেখানে আমি যেটা কথা ওটা বলতে চাচ্ছি না, মানে আপনি এগুলি চিন্তাও করা যায় না। মানে মানুষের ভিতরে কোনো ধরনের কোনোই নেই। ব্যবসায়ী বলেন যেখানে যা পাচ্ছে, যে ব্যবসায়ী যেখানে যা পাচ্ছে, সমস্ত বিবেকহীনের মতো তারা কাজ করতেছে। কেন? এই জন্য আমি বলবো যে সরকারকে এই দিকে নজর দিতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কামাল ভাই, শুনছিলেন যে হাবিব ভাই রাজনৈতিক বাদানুবাদের দিকে যেতে চাচ্ছেন না। হাবিব ভাই বলছেন যে চিকিৎসা নেই, চিকিৎসার সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি রয়েছে, এই জায়গাটিতে সবার নজর দেওয়া উচিত, সরকারের আরও বেশি করে উচিত। আমি কোনটার উত্তর দেবো? যেটা আগে প্রশ্ন করছেন এইটা না এইটা? না, এটা যেহেতু হাবিব ভাই বাদানুবাদ চাচ্ছেন না, আমরা বাদানুবাদ আমি সবাইকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। দেখেন, করোনা বৈশ্বিক মহামারী। করোনা হওয়ার পর থেকেই উন্নত দেশগুলো কিন্তু হিমশিম খেয়েছে। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে যেটা বলছেন যে একটা পরীক্ষা কেন্দ্রে একটা ল্যাব ছিল যেটাকে পরীক্ষা করা হতো। আজকে সেখানে 405টি সরকারি বেসরকারি হাসপাতালে পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে, এবং সেখানে করোনা রোগীদের পরীক্ষা করা হচ্ছে, করোনা টেস্ট করা হচ্ছে, এবং 156টি কোভিড ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সারা বাংলাদেশ, সরকারি বেসরকারি মিলে। এবং এই করোনা রোগীদের পাশে তখন কিন্তু কেউ দাঁড়াতো না। ডাক্তার তার বন্ধু ডাক্তারের পাশে গিয়ে দাঁড়াতো না, স্বামী স্ত্রীর পাশে গিয়ে দাঁড়াতো না, সন্তান মায়ের পাশে গিয়ে দাঁড়াতো না, লাশ পড়ে থাকতো। আমরা দেখেছি যে কেউ, আমি পত্রিকায় দেখেছি যে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা যে সেই প্রথম ধাপে করোনার সময় সেই লাশ বাইর করে সৎ কাজ করেছে। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এই আমাদের এই করোনা রোগীদের সেবা করার জন্য তাৎক্ষণিকভাবে 15 দিনের মধ্যে
2000 চিকিৎসক, 6000 নার্স, 732 জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছেন এবং এর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে। এবং আজকে ধরেন এই করোনা মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে টিকা কিনা বাবদও প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। হাবিব ভাই তার ব্যক্তিগত যে কথা বলেন, হ্যাঁ পাবনা হাসপাতাল হয়তো জায়গা নাও থাকতে পারে করোনার সংখ্যা, কারণ এই দ্বিতীয় ধাপে কিন্তু আজকে বিভিন্ন অঞ্চলে কিন্তু করোনার রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর হারও বাড়ছে। হাবিব ভাই যেটা বলছেন যে দুর্নীতি, হ্যাঁ আমি তো অস্বীকার করি না স্বাস্থ্য খাতে দুর্নীতি হয় না, আমরা এটা অস্বীকার করি না। স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, তার ভিতরেও দুর্নীতি যে হচ্ছে না আমি অস্বীকার করি না। কেনাকাটায় দুর্নীতি হচ্ছে, এটা হচ্ছেই। অতীতও দুর্নীতি হয়েছে এবং অতীতের স্বাস্থ্যমন্ত্রীর দুর্নীতি বিদেশের ব্যাংকেও টাকা ধরা পড়েছে। হাবিব ভাইদের আমলে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন খন্দকার মোশাররফ সাহেবের, এই আমলে অনেকের প্রতি আঙ্গুল দেখানো হচ্ছে যে তারাও দুর্নীতি করছেন, হতে পারে। আমি মনে করি যে এই করোনা মহামারীর সময় যেটা আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের, আমাদের যারা সামাজিকভাবে আমরা বিভিন্ন কাজকর্ম করি, তাদের উচিত হচ্ছে মানুষের ভিতরে উৎসাহ দেয়া, মানুষকে সাহস যোগানো। আজকে যেটা আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, সেইটা কিন্তু আমরা দেখেছি যে প্রথম ধাপে করোনার সময় কিন্তু আপনি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রিকার মাধ্যমে যে মানুষের ভিতর আতঙ্ক ছড়ানো হয়েছে যে 20,000 লোক না খেয়ে মারা যাবে এই করোনার। ভ্যাকসিন যখন আসেন তখন বিএনপির মহাসচিব এক কথা বলেছেন ভ্যাকসিন নিয়ে, বিএনপির যুগ্ম মুখপাত্র এক কথা বলেছেন, বিএনপি ঘরনের বুদ্ধিজীবী উনি বলেছেন মুরগির টিকা এটা, এই ধরনের কথা বলে করোনার ভিতর মানে মানুষের ভিতরে আতঙ্ক ছড়ানো হয়েছে। এইটা কিন্তু একটি রাজনৈতিক দলের কর্তব্য না, দায়িত্ব না ক্রাইসিসের সময়। এবং দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ ভ্যাকসিন নিয়ে এখন একটু সংকট দেখা দিয়েছেন, কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী উন্নত দেশগুলো সহ 35টি দেশ ভ্যাকসিন পেয়েছিল, তার ভিতরে কিন্তু বাংলাদেশও ভ্যাকসিন প্রথম ধাপেই পেতে সক্ষম হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি দেখভালের কারণে। আবারও ভ্যাকসিন আসছে এবং ভ্যাকসিন বাবদও টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা আশা করি যে এই ভ্যাকসিন আমরা সরকার প্রতিটি লোককেই দিতে সক্ষম হবে। কিন্তু কামাল ভাই প্রশ্ন রয়েছে, আপনি বলছেন দুর্নীতির অভিযোগ অস্বীকার করছেন না, সেটি তো ঠিকই আছে, কিন্তু ব্যাপারটি হচ্ছে এই যে সরকার যে বরাদ্দগুলো করে যাচ্ছে একেবারে সংক্রমণের শুরুর দিকেই, সেগুলোতে সদ্ব্যবহার হচ্ছে না, সেগুলো নিয়ে যে নানান অভিযোগ উঠছে, তো এটি আমাদের অভিযোগ আছে, আমরা অভিযোগ স্বীকার করি, এটুকু বলেই কি থেমে থাকাটা যথেষ্ট? না, আমরা থেমে থাকি নাই। কোন ঘটনাটার উদ্ঘাটন ঘটেছে এখন পর্যন্ত? কোন অভিযোগটা নিষ্পত্তি হয়েছে? আপনি ধরেন এইটা হচ্ছে প্রক্রিয়ার ব্যাপার। আপনি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের কিন্তু বিচার, মানে তারা জেলখানায় আছে, অনেক হয়তো কোর্টের বেল নিয়েছেন কিন্তু মামলার বিচারাধীন আছেন। এটা আপনি মামলার প্রক্রিয়াটা হচ্ছে দীর্ঘদিন, মামলা হচ্ছে কোর্টের ব্যাপার, মামলার প্রক্রিয়া আছে। যেখানে সরকার দেখছেন অনিয়ম হচ্ছে সেইখানেই কিন্তু সরকার তদন্ত করছেন, ব্যবস্থা নিচ্ছেন। আমি বলি না যে হচ্ছে না, সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছেন এবং কাজ থেমে থাকেনি এবং প্রতিনিয়তই কিন্তু আপনি দিনরাত কিন্তু ডাক্তাররা পরিশ্রম করছেন এবং এই করোনার মধ্যেও সরকার কিন্তু আবার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা রাখার জন্য পাশাপাশি কাজ করছেন। সংকট আছে, সংকট মোকাবেলা করার জন্য সরকার দিনরাত পরিশ্রম করছেন এবং সব কিছুকে মোকাবেলা করার চেষ্টা করছেন। আমি বলি না যে দুধের নহর বয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোনো মানুষ না খেয়ে নেই। জি, অনেক ধন্যবাদ কামাল ভাই, আপনাদের সঙ্গে থাকুন। আমরা যুক্ত হতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপির সঙ্গে। মাননীয় এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা বলছিলাম আজকে আলোচনার শিরোনাম আমাদের ছিল যেটি, তার থেকে আমরা কিছুটা সরে এসেছি, কারণ আমাদের এখানে রাজনৈতিক দুজন আছেন, তারা বলছেন যে সে ব্যাপারে যেতে চান না, রাজনীতির সহিংসতা। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, বলছেন যে দেশে একেবারে চিকিৎসা নেই এবং চিকিৎসা খাতে দুর্নীতির অভিযোগও তিনি তুলছেন। কামাল ভাই বলছেন যে সংকট আছে, সমাধানের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা চলছে। আপনি কি বলবেন? জি ধন্যবাদ। আমি দুজনের সাথে একমত
কিন্তু এটা বলবো যে এখন আমাদের কঠোর সমালোচনার সময় না, আমরা বিপদে আছি, কোনো সন্দেহ নেই, সারা পৃথিবী বিপদে আছে। আমাদের সামনে অনেক বড় বিপদ আসতে পারে, ভারতের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি। এখন কঠোর সমালোচনার সময় না, আবার আত্মতুষ্টিতে ভোগারও সময় না। আত্মতুষ্টিতে ভুগলে আমরা ভুল করব, ওভার কনফিডেন্ট হয়ে যাব। ভ্যাকসিনে আমরা সমস্ত ডিম একটা পাত্রে রেখেছিলাম, এক পাত্রটা কিছুদিনের জন্য ভেঙে গেছে, আমরা ডিমগুলো পাইনি, অল্প কিছু টিকা পেয়েছি, বাকিগুলো আমরা নিয়ার ফিউচারে পাচ্ছি না। এখন যেভাবে টিকা ব্যবস্থাপনায় যে সম্ভাবনাহীনতা দেখা দিয়েছে, তাতে 5 থেকে 8 বছরে আমরা ম্যাস ভ্যাকসিনেশন কভার করতে পারবো না। যদি কোভিড থেকে থাকে, কারণ লাস্ট টাইম প্লেগ আসছিল 1917 সালে, 27-28 সাল পর্যন্ত প্লেগ অ্যাক্টিভলি ছিল। তো আমরা যদি এখন ভ্যাকসিন শুরু করি, তারপর আমাদের 8 বছর লাগবে এই গতিতে। আর যদি অত্যন্ত স্পিড গতিতে চালাই, তাহলেও আমাদের মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। অর্থাৎ 2 থেকে 3 বছরের জন্য আমাদের অর্থনীতি, আমাদের জনস্বাস্থ্য, আমাদের প্রস্তুতি ভ্যাকসিনকে কমব্যাট করার জন্য থাকতে হবে। সেটার জন্য আমরা প্রস্তুত কিনা, সেটার জন্য আমরা অনেকাংশে প্রস্তুত না। এখনো অনেক জেলা পর্যায়ে হাই ফ্লো অক্সিজেন নজেল নাই, উপজেলা পর্যায়ে নাই। এগুলো খুব এক্সপেন্সিভ ছিল না, কিন্তু করা হয়নি। এখনো সারা বাংলাদেশের আইসিইউ বেডের টোটাল সংখ্যা আর আমাদের যে সামনে এফেক্ট রেট, এটার সম্ভাবনাহীনতা আছে। সীমান্তবর্তী অনেক জেলায় আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না, এবং 3-4 দিনের মধ্যেই ঢাকারও আইসিইউ বেড সংকট হতে পারে। সরকারের যে টেকনিক্যাল কমিটি আছে, সেই টেকনিক্যাল কমিটির একজন সদস্য ক্যাটাগরিক্যালি বলেছেন, যদি এখনই অ্যাগ্রেসিভ স্টেপ না নেওয়া হয়, তাহলে আমাদের অবস্থা দিল্লির মতো হতে পারে, দিল্লির কাছাকাছি খুব দ্রুত। উনি বলেছেন মাস্ক না পরা আমাদের জন্য একটা কাল হয়ে দাঁড়াচ্ছে। যদি আমরা কন্টিনিউ মাস্ক পরে আসতাম, তাহলে আমাদের যে এফেক্টটা 5%-এর নিচে নেমে আসছিল, সেটা এখন 20% হয়ে গেছে। সীমান্তবর্তী এলাকায় 80%, 90% টেস্ট করলেই করোনা, এবং একটা জায়গায় 100 জন টেস্ট করে 100 জনকেই করোনা পাওয়া গেছে। এটা অত্যন্ত অ্যালার্মিং, এবং এই সুপারফাস্ট স্প্রেড ভাইরাসকে যদি কন্টেইন না করা হয়, এটা স্প্রেড হয়ে যাবে। তো সরকার অনেক কিছু করেছে, অস্বীকার করবো না। 5,000 কোটি টাকা গার্মেন্টসকে দিয়েছে, 22,000 কোটি টাকা এসএমই কে দিয়েছে, মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে, ত্রাণ দিয়েছে। মাস্ক দিয়ে দেয়নি কেন? আমাদের এই 10 কোটি লোককে মাস্ক দিতে আপনার 1,000 কোটি টাকা যেত, হ্যান্ড স্যানিটাইজার দিতে আরো 1,000 কোটি টাকা যেত, সাবান দিতে 1,000 কোটি টাকা যেত। এই 3,000 কোটি টাকা যদি সরকার এই মুহূর্তে দিয়ে দেয়, আমার মনে হয় আমাদের এই এফেক্টেড আমরা অর্ধেকে অনায়াসে নামিয়ে আনতে পারবো। সেটা কেন করা হচ্ছে না, এর কারণটা আমি জানি না। স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রচুর দুর্নীতির অভিযোগ ছিল, যে কারণে লাস্ট কোয়ার্টারে স্বাস্থ্য মন্ত্রণালয় কেনাকাটা খুব কম করেছে। কম করার কারণে তাদের উদ্বুদ্ধ টাকাগুলো আবার সরকারকে ফেরত দিয়েছে। ফেরত না দিয়ে ওই টাকা যদি 350 এমপি কে ভাগ করে দেওয়া হতো, বা ওই টাকার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং ক্যাম্পেইন করার মতো ফান্ড 350 এমপি কে দেওয়া হতো, আমরা সচেতন হতে পারতাম। অথবা ওই টাকা যদি মানুষকে ক্যাশ দিয়ে দেওয়া হতো, তাহলেও হতো। আমরা সচেতন করতে পারতাম, মানুষকে লকডাউনে রাখতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু চেষ্টাটার মধ্যে ওনার ডিসকাশন সবার সাথে করা উচিত। পার্লামেন্টের টিকা বিষয়ে কোনো ডিসকাশন হয়নি, যে কারণে টিকার যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে একটা ডিফেক্ট ছিল। সেখানে ফোর্স মেজার ক্লজ ছিল, টাকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সোভারেনিটি গ্যারান্টি ছিল, কিন্তু টিকা দেওয়ার ক্ষেত্রে ভারতের কোনো সোভারিন গ্যারান্টি ছিল না। ওই ডিফেক্টের কারণে আমরা ওই ট্র্যাপে পড়ে গেছি। তখন সাথে সাথে যদি আরো 4-5টা সোর্স থেকে ট্রাই করা হতো, পাওয়া যেত কিনা আমি জানি না, বাট ঠিক ওই সময়ই পাকিস্তানের 4টা বা 5টা সোর্স থেকে টিকা দেওয়া হচ্ছিল, দুবাইতে 5টা সোর্স থেকে দেওয়া হচ্ছিল, আমেরিকাতে 4টা সোর্স থেকে দেওয়া হচ্ছিল। তো আমাদের আরো 2-3টা সোর্স যদি সেই সময় অ্যাক্টিভেট থাকতো, হয়তোবা আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারতাম। আমরা টিকাতে পিছিয়ে পড়লে আমাদের মাইগ্রেশন ক্ষতিগ্রস্ত হবে। টিকাতে পিছিয়ে পড়লে আমাদের লকডাউন দিতে হবে, ইকোনমি স্ক্রাম্বল হয়ে যাবে। টিকার বিকল্প আর কিছু আছে বা ছিল, কখনই আমরা এটা মনে করিনি। এখন কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া প্রচুর উদ্বুদ্ধ টিকা নিয়ে রেখেছে জনসংখ্যা অনুপাতে। আমাদের টিকা ব্যবস্থাপনায় আমরা মাথায় রাখিনি যে আমাদের 18 কোটি লোক। আমাদের টিকার ব্যবস্থাপনা, টিকার ইনজেকশন, টিকার ক্ষেত্রে যে তীব্র গতি দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। এক্ষেত্রে আমি বিএনপিকেও একটি দোষ দিব, কারণ যখন টিকাটা আসলো, বিএনপি তখন বিদ্রুপের কথা বলেছে, এই টিকা আমি মরে গেলেও নেব না, অনেক নেতৃবৃন্দ বলেছে। বাট এখন প্রমাণিত হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা ফাইজারের মতোই কার্যকর, এবং ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এটা কার্যকর। এবং দেখা গিয়েছে যারা দুটো টিকা নিয়েছে, দুটো শট নিয়েছে, তাদের মধ্যে মৃত্যু হার অলমোস্ট 0, হসপিটালে যাওয়ার রেট 2 থেকে 5%, শ্বাসকষ্ট আরো কম।
সো এটা ইফেক্টিভ, কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা তখন একটু ডিলেট করে ফেলেছিলাম। তো আমি এখন যেটি বলবো, রাজনৈতিক সহনশীলতা আপনার টপিকস ছিল, আমি সেটাকেও নিয়ে আসি। এখনই হচ্ছে রাজনৈতিক সহনশীলতার সময়, এখনই হচ্ছে ইনক্লুশনের সময়, এখনই হচ্ছে ডিসকাশনের সময় সকল দলের। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ মাননীয় এমপি আপনাকে। হাবিব ভাই, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আপনার আগে যে কথাগুলো বলছিলেন, এটির পাশাপাশি এই বৈশ্বিক মহামারীটি মোকাবেলায় সরকারি যে উদ্যোগগুলো রয়েছে তার মধ্যে আপনি প্রশংসা করার মতো কোনো কিছু খুঁজে পান কিনা, নাকি পুরোটাই আপনাদের কাছে সমালোচনাযোগ্য মনে হয়? আমি আলোচনা করলে আপনি খুঁজে দেখবেন এর ভেতরে কোনটা প্রশংসনীয় উদ্যোগ আর কোনটা না। জি, প্রথম থেকেই সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছিল, সমন্বয়হীনতা প্রথম থেকেই। তারপরে এখানে আমলা নির্ভর হয়ে গেল প্রথম থেকেই। রাজনৈতিক নেতা বা এমপি মন্ত্রী তাদের ডিস্ট্রিক্টে তাদের কোনো মর্যাদা থাকলো না। এখান থেকে সচিব যে জীবনে ডিসি গিরিও করে নাই, তাকে দায়িত্ব দেওয়া হলো একটা জেলাতে, যেটা ডিসি সাহেব সব রকমগুলো করেন। আর এখানে আজকে মোশাররফ স্যারের দুর্নীতির কথা আমার ভাই বললেন কামাল, মোশাররফ স্যার হিসাব নিকাশ করে বলতে হবে। ওনার টাকাটা আমি পুরো জিজ্ঞাসা করেছিলাম, অন্য সোর্সের টাকা তার আগের থেকে ছিল ওখানে। যাক, আমি আজকে যে কথাটা বলতে চাই খুব পরিষ্কার করে আবারও আমি বলবো যে এখানে দোষারোপের রাজনীতিটা বাদ দিতে হবে। আমাকে বাস্তবটা বুঝতে হবে। সরকার 10,000 কোটি টাকা করোনার জন্য স্পেশাল বরাদ্দ রেখেছিল, কেন টাকাটা খরচ হলো না? কেন আজকে আমার আইসিইউ নাই সীমান্তে? কেন আমার আজকে অক্সিজেন নাই? কেন? কারণটা কি? কেন অক্সিজেন প্ল্যান আমরা তৈরি করতে পারলাম? কারণটা কি? সরকার তো দিয়েছিল 10,000 কোটি টাকা, মাত্র 2,500 কোটি টাকা খরচ, 8 টাকা খরচ করলো না কেন? 100 কোটি টাকা দিয়েছে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য, একটা টাকা খরচ হয়নি, একটা টাকাও হয়নি। আর সক্ষমতার কথা যে বলেন, আশপাশে নেপাল বলেন, ভুটান বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, কোনো দেশেই আমাদের মতো এত পিছিয়ে নেই টিকা নেওয়ার ক্ষেত্রে। আপনি ধরেন ম্যারাথন দৌড় হয়, 1600 মিটার হয়, 5,000 10,000 মিটার হয় না? অনেকে 10,000 মিটার দৌড়ে অনেক আগে চলে যায়, শেষে গিয়ে আর থাকতেই পারে না। তো আমাদের যদি বাংলাদেশের টিকা দেওয়ার কথা যে বলে, ঠিক অমনি শুরু করেছিল। হ্যাঁ, বলে যে আমরা জাপানে, জাপান তো সংক্রমণই হয়নি, তো নিবে কেন আগে? হ্যাঁ, শুরু করেছিল। এখন কোথায়? এখন কোথায়? এখন আমার একদম অনিশ্চিতের মধ্যে আছে তো, একদম অনিশ্চিতের মধ্যে। আমার এখন 3% মানুষকে আমরা দিতে পারি না। এখন আপনারা যারা 58 লক্ষ লোককে আপনি দিলেন, সেই টাকাটা এখন আপনি দিতে পারেন না। চীন থেকে আপনার 11 লক্ষ আসছে, আর 1 লক্ষ হলো এর টাকা, 12 লাখ। আপনার 18 কোটি দেশের মানুষ, 12 কোটি লোককে যদি আপনি টার্গেট করেন, 24 কোটি টিকা লাগবে। তো আপনার 5 লাখ, 10 লাখ, 2 লাখ, 1 লাখ, এটার দিকে কিছু হয়? তো এখন এই জায়গাটা আমরা এত পিছিয়ে আছি যে পিছিয়ে থাকার, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে আফগানিস্তানের মানে উপরে আমরা আছি, তাছাড়া আশপাশের দেশগুলি কোথাও আমরা কিন্তু নেই। এবং সরকারের পক্ষ থেকে উন্নয়নের কথা বলা, আপনি বলেন তো কোন দেশে মানুষের জীবন জীবিকা বাড়ে নাই, কোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে নাই, কোন দেশে আপনার মৃত্যু হার কমেছে বা আপনার মানে বয়স বেড়েছে, মানে 72-73 বছর বয়স, মানে মানুষ এই যে এজেন্টগুলি আছে। কোন দেশে বিদ্যুৎ ঘাটতেছে বলেন তো? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আমরা কি কোথাও এক্সপোর্ট করি? আমরা বিদ্যুৎ এক্সপোর্ট করি, আমরা ইম্পোর্ট করি বিদ্যুৎ। তো এই যে এই সমস্ত কথা বলে, এখন আমাদের সময় আসছে। এই সময়টা ওই বিএনপি কখন কী করেছে, জিয়া রহমান কী করেছে, বেগম খালেদা জিয়া কী করলো, 2 কোটি টাকা নিয়ে যে প্রতিদিন পর মানুষ এখন তো বিরক্ত হয়ে গেছে। এই যে এই সমস্ত এখন আলোচনা, এখন বিষয়বস্তু না, এখন আলোচনা হয়ে গেছে। কিন্তু আপনারা দুটি দলে কিন্তু প্রতিদিন পাল্টাপাল্টি করছে, পাল্টাপাল্টি। হ্যাঁ, এবং স্বামী মাহিদার এখানে পাঠার যে কথা বলছে, তার সাথে আমি যদি একমত পোষণ করে কথা বলতে চাই, আমাদের সংসদে আমাদের তো আসনই নেই। তা আমাদের মহাসচিব কি বললো, বিএনপি কি বললো, টিকা নিয়েন না, তাহলে বিএনপি কি বাংলাদেশে তাহলে এমন একটা অবস্থায়, যারা নির্বাচনে যেতে ভয় পায়, যারা রাস্তায় দাঁড়াতে পারে না, যারা ইউনিয়ন কাছে নির্বাচনে যায় না, তাদের কথা শুনি মানুষ টিকা নিল না? আওয়ামী লীগের লোক তো আছে অনেক, জাতীয়বাদী বিরোধী দল তাদের অনেক লোক আছে, তাদের লোক টিকা নিলে পারে, বিএনপি কি করলো নাম বলে আসা যায় না, বিএনপি লোকেরা না নিতে পারে। আওয়ামী লীগের লোক তো নিবে, সাধারণ মানুষ তো নিবে, জাতীয়বাদী তো নিবে, আওয়ামী লীগের শরিক দল তো নিবে। আপনারা তো বলেন দেশের অধিকাংশ মানুষ আপনাদের সঙ্গে, আমরা বাঁচাই দিলাম, আমরা বাঁচাই দিছি, মানুষের মধ্যে আছে, আমরা বাঁচাই দিছি মানে কি এক সেন্সে, নেগেটিভ সেন্সে। আমরা যে আতঙ্ক ছড়ায় থাকি, আমরা সরকার ধন্যবাদ দেওয়া উচিত। আতঙ্ক যদি আসলে ছড়াতে পারতাম, তাহলে ঈদে ঘরে যেতাম। আমি এই রোজার ঈদের আগে বারবার বলেছি, প্রতিদিন বলেন যে 500 করে মারা যাচ্ছে, 7 দিন বলেন না কেন, 7 দিনে কয় হাজার, 500 দিয়ে 1,000, 3,500 আসবে। মারা তো গেছে 13,000 মানুষ তো মারা যায়নি,
মিনিমাম 50,000 মানুষ মারা গেছে, করোনা সংক্রমিত হয়ে করোনার নিয়ে মারা গেছে কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে। বললে কি হতো, যোগফল তো সমানই হতো। আর টেস্টের বলেছিলাম তখন টেস্টে 2000, 1000, 3000 ধরতে মানুষ মনে করে যে আমি তো রোগের পড়বো না, আমি তো এর ভিতরে আমি আক্রান্ত হব না। বলতেন আপনি ডেলি 20,000 করে আক্রান্ত হচ্ছে, বলতেন, আতঙ্ক ছড়াতেন, মানুষ দিত না ভয়ে। এখন আমি আপনাকে এখানে একেবারে নির্দ্বিধায় বলতে পারি, আপনি খুলনা, রাজশাহী, সাহানুগঞ্জ, পাবনা, ঈশ্বরদী বিভিন্ন টেস্ট করেন তো, আপনি যদি 50,000 লোকের টেস্ট করেন, মিনিমাম 30 থেকে 40,000 লোক আপনার করোনা সংক্রমিত হবে। তা আপনাকে সেগুলি করছেন টেস্ট? আপনি যদি আপনার 5 কোটি লোককে আপনার টেস্টের আওতায় নিয়ে আসতে পারেন নাই, তাহলে টিকা দেবেন কোথা থেকে? ধরেন মানুষ যদি বলতো মানুষ সবাই টিকা নেন, দিতেন কই থেকে? দিতেন কই থেকে? এখন তো আমরা নিচ্ছি, দেন টিকা দেন। না, কোত্থেকে নিতেন? সেই চাপটা আপনারা প্রয়োগ করতেন, সরকার সংস্থান করত। সরকার কোথা থেকে আনবে? সরকারের স্বামী ভাইদা তো বললেনই, আমরা আপনাকে স্বামী ভাইদা বললেনই, এবং পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন একজন ব্যক্তিকে, আবার রিপিট করে, একজন ব্যক্তিকে খুশি করার জন্য সরকার একটি জায়গা থেকে টিকা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, একজন ব্যক্তিকে খুশি করার জন্য। কাকে? সরকারের লোক উনি। আবার কোনো আপনি রাখলেন না, বললেন যে একটা ঝুড়িতে সব ডিম রাখলে সব ডিম যদি ঘুরিতে ফেটে যায়, সব ডিম তো গেছে ভেঙে। আপনার কোথাও কোনো সোর্স আছে? উনি তো ওনার সাথে কথা বলে, হ্যাঁ সব দেশে কিন্তু একাধিক সোর্স তারা চিন্তা করে রেখেছিল। আজকে আপনি কোথায় আপনি হাউতাস করতেছেন? আপনি চায়না যদি এখন চায়নার সাথে আপনার ফাইনাল কিছু না, রাশিয়ার সাথে আপনার ফাইনাল কিছু না, আপনি বলছেন আপনি টিকা উৎপাদন কবে উৎপাদন করবেন? উৎপাদন করলে বললেই হলো। আমার এই দেশে একমাত্র অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন বানানো ছাড়া আর কোনো কাঁচামাল আমার দেশে নাই, কোনো কাঁচামাল নাই। আপনি যদি টেক্সটাইল করতে চান, তুলা আপনার নাই, যা করতে কিছুই আপনারা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে। সেখানে আপনি একটা টিকা আপনি যে আপনি বানাবেন, তার আপনার ফর্মুলা লাগবে, তার কাঁচামাল লাগবে, কোথায় দিবে? আজকে যেভাবে আমেরিকা বড় বড় দেশগুলো যেভাবে টিকা কিনে তারা জমা করে রাখছে, এবং অনেক টিকা আমেরিকা এখন অনেক টাকা দিতে যাচ্ছে, দেখা যাচ্ছে মেয়াদ, আমি জানি না এইসব টিকার মেয়াদ কতদিন। কিছু কিছু জায়গায় জানতে পারছি যে কিছু কিছু কন্টেন্ট কম থাকার কারণে 6 লক্ষ বাতিল করে দিল, এরকম। তো এখন আমাদের দুর্ভাগ্য হলেই আমরা মুখে বলতেছি সবই, বাস্তবে তো কোথায়? এই টিকা কবে আসবে? আমার তো মনে হয় আগামী 2 মাসের মধ্যে আপনি 50 লাখ লোককে আপনি দিতে পারবেন না। কামাল ভাই, হাবিব ভাই মনে করছেন যে মুখে বলছি, অনেক খাতে বাস্তবতার প্রয়োগ নেওয়া। পাশাপাশি হাবিব ভাই যদিও বাদানুবাদ বা পাল্টাপাল্টে যেতে চাচ্ছেন না, কিন্তু মূল বিষয়টা কিন্তু এরকমই যে আপনারা শুরুটা ভালো করলেও এখন এসে টিকা কার্যক্রম সীমিত হয়ে গেছে শুধুমাত্র সরকারের অদূরদর্শিতা না। আমি আপনার যেটা বলি, হয়তো ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। ভারতের সাথে যে চুক্তি হয়েছিল, পাশাপাশি চায়নার সাথেও কিন্তু তখন উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু চায়নার যে ভ্যাকসিনটা এখন চুক্তি হয়েছে সেটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছিল না। অনুমোদন ছিল যে ভ্যাকসিনের, সেই ভ্যাকসিন আনার পর যখন বিএনপি গণনার বুদ্ধিজীবীরা বলে এটা মুরগির ভ্যাকসিন, তখন অনুমোদনহীন ভ্যাকসিন আনলে কি হতো? তাহলে বিএনপির সমালোচনার ভয় আপনারা অন্য না, অনুমোদন না, ও বিএনপি সমালোচনা না, সাধারণ মানুষ মনে করতে এটা অনুমোদন না, এটা সরকার ব্যবসা করছে। এখন সেটা অনুমোদন হয়েছে এবং 1.5 কোটি ভ্যাকসিন হয়তো আগামী মাসের থেকে শুরু হবে। সরকারের সাথে চুক্তি হয়েছে এবং সব কিছু আমি মনে করি সম্পূর্ণ হয়েছে এবং এই টিকা আসবে। আর হাবিব ভাই যেটা বললেন উন্নয়ন, হাবিব ভাইরা 21 বছর 28 বছর ক্ষমতায় ছিল, এর ভিতর খালি এরশাদ সাহেব কয়েক বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের বাংলাদেশ বানাতে পারেনি। তখন কিন্তু মানুষ প্রতি জমির সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন মাথাপিছু জমির সংখ্যা হচ্ছেন আপনার 10%। সেইখানে কিন্তু বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের বা লোক সংখ্যা হচ্ছে 18 কোটি, সেইখানে কিন্তু বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত বাংলাদেশ। কিন্তু কামাল ভাই, মানুষ বাঁচতে তো খাবার খাবে। এখন হাবিব ভাই বেঁচে থাকা নিয়ে আমি বলি যে উনি উন্নয়নের কথা, যে উন্নয়ন সব দেশে হয়, সব দেশে উন্নয়ন হয় না, এই দেশে উন্নয়ন হয়নি, কিন্তু শেখ হাসিনার সরকার উন্নয়ন করেছেন বলে আজকে মানুষ অর্থনৈতিকভাবে আজকে ভালো আছে। আর উনি যেটা বলছেন, মানুষ এই করোনার সংকটে আজকে উনি যেটা বললেন, দেখেন একটা মিথ্যে ইনফরমেশন দিলেন হাবিব ভাই, হয়তো হাবিব ভাইয়ের কাছে ভুল তথ্য আছে, 50,000 লোক মারা গেছে। আরে একটা লোক ডিল খেয়ে মারা গেলে আজকে ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায়। আর বাংলাদেশে যদি 50,000 লোক মারা যাইতো,
তাহলে বাংলাদেশ তো উলট পালট হয়ে যেত, প্রতিদিনই নিউজ হইতো। একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে অথবা স্বামী স্ত্রীরে মারিয়ে ফেলাচ্ছে, সেটাও নিউজ হচ্ছে। 50,000 লোক মারা যাচ্ছে। এই যে মিথ্যা অপপ্রচার, আমি যেটা বলি, দেখেন বিএনপি যে প্রতিহিংসার রাজনীতি, যেটা যাচ্ছিলাম না, প্রতিহিংসার রাজনীতি করেন, প্রতিহিংসার রাজনীতি করেন বলেই আজকে বাংলাদেশের রাজনীতিতে এই অবস্থা। বিএনপি যদি প্রতিহিংসার রাজনীতি না করতো, বিএনপির জন্ম হয়েছে প্রতিহিংসার রাজনীতি করার জন্য, বিএনপির জন্ম হয়েছে ষড়যন্ত্রের রাজনীতি করার জন্য। আমি বিস্তারিত যেতে চাই না, যদি হাবিব বলে আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলতে পারবো যে কোথায় কোথায় প্রতিহিংসার রাজনীতি করছেন। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেন না। আপনি উদাহরণসহ আমি বলতে পারি যে আওয়ামী লীগ মনে করে, আজকে নেত্রী মনে করে, আমি ওই একটু যেটা বলতে চাই, দেখেন বঙ্গবন্ধুর হত্যার পিছনে হাবিব ভাই তো বলবে জিয়া রহমান জড়িত না, আমরা মনে করি নেপথ্যে জিয়া রহমানের অনেক তথ্য উপত্য আছে। তারপরেও জননেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনের সাথে গণতন্ত্রের লড়াই করেছে। শেখ হাসিনাকে হত্যা করার জন্য হাওয়া ভবনে বসে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে হত্যা করার জন্য 11টি গ্রেনেড নিক্ষেপ করেছে। আইবি রহমান সহ 22 জন নেতাকর্মী মারা গিয়েছেন। তারপরেও জননেত্রী শেখ হাসিনা 14 সালের নির্বাচনে সেদিনকে বিরোধী দলের নেত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছেন। আপনারা যে ভিডিও ফুটেজ দেখেন কী ধরনের আচরণ করেছে। তারপরেও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং মানবিক নেত্রী শেখ হাসিনা যখন কোকো সাহেব মারা যান, তখন প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভূতি জানানোর জন্য। হাবিবদের বাসায় ধরে নিলাম, লোক দেখানোর জন্য গিয়েছিলেন, ধরে নিলাম পত্রিকা নিউজ করার জন্য গিয়েছিলেন, কিন্তু একজন প্রধানমন্ত্রী গিয়ে যখন গেটে ডাকলেন, আপনি দেখেন, ঠিক আছে ঢুকতে দিলেন না। সবচেয়ে বড়, আমি অনেক পৃথিবীর ইতিহাসে এরকম মানে শিষ্টাচার বহির্ভূত এমন অভদ্রতা কেউ করছে কিনা একজন প্রধানমন্ত্রীর সাথে, যে দরজা কি গেটের উপর দিয়ে একটি খাতা ধরে বলেন এখানে সিগনেচার প্রয়োজন শোক বইতে, একজন প্রধানমন্ত্রীর সাথে। আপনি বলেন সহিংসতার কথা, প্রতিহিংসার কথা, হাবিব বলল সবাই আলোচনার কথা, এই আলোচনার পথ তো বিএনপি বন্ধ করেছেন। আর আজকে যেটা বলেন, দেখেন আমরা মনে করি এই করোনার সংকট, হাবিব ভাই যে সমস্ত, সেই সমস্ত দেশগুলো কিন্তু থমকে দাঁড়িয়েছিল, তারা কিন্তু পারেনি, কিন্তু শেখ হাসিনা পারেছে। এবং সেই সমস্ত দেশের মিডিয়াগুলো, গবেষণা সংস্থাগুলো হোক, তারা কিন্তু শেখ হাসিনার প্রশংসা করছে যে শেখ হাসিনা এই ক্রাইসিস মোকাবেলায় সবচাইতে উল্লেখযোগ্য শামীম পাটোয়ারি, আপনাকে একটু আরেকবার শুনতে চাই, যদিও বাদানুবাদ বা সহনশীলতার রাজনীতির দিকে যেতে চাচ্ছিলাম না আমরা, তারপরে এসেই যাচ্ছে কথা। তাহলে পরে দুই দলের যে বক্তব্য, যে কোনো ইস্যুতে হোক, আজকে আমরা একটি মহামারী মোকাবেলা করছি, এই ইস্যুতেও তাহলে সহনশীলতা আমাদের তো অনেকখানি দূর, তাই কি আমরা বলতে পারি? জি ধন্যবাদ। সহনশীলতা আমাদের নাই এবং এটা জাতিগত সমস্যা হিসেবে দাঁড়াচ্ছে এবং এটার কারণে আমাদের অনেক পলিটিক্যাল সলিউশন হচ্ছে না। অবশ্যই আমির ভাই যে কথাগুলো বললেন আমি শুনলাম এবং অনেকগুলো কথাই সত্য, সরকারের অনেক সাফল্য আছে, কিন্তু 25 লাখ করে টিকার কথা সরকার বলেছে, 25 লাখ টিকা সরকার মাসে দিতে পারছে না। যদি 25 লাখ করেও মাসে টিকা দেয়, তাহলেও বাংলাদেশে বছরে মাত্র 2 কোটি লোক টিকা পাবে, 2 বছরে 4 কোটি লোক টিকা পাবে, 6 বছরে গিয়ে 8 কোটি লোক, 6 কোটি লোক টিকা পাবে এবং 8 বছরে গিয়ে 8 কোটি লোক টিকা পাবে। অর্থাৎ এই গতিতে, সরকারের স্বীকৃত গতিতে গেলেও আমাদের টিকা পেতে 8 বছর লাগবে। এই 8 বছর আমরা কিভাবে চলবো? এটা তো একটা অবশ্যই আমাদের সকলের কনসার্নের বিষয় এবং সরকারের এই প্রবলেমটা স্বীকার করে গুরুত্বের সাথে সমাধান চাওয়া উচিত। টিকার দাম বেশি হলে বেশি দামেই টিকা আনতে হবে। টিকার দাম যদি আমাদের এক্সেস রিজার্ভ থেকে টাকা দিতে হয় তাহলেও দিতে হবে, কারণ টিকা না দিলে আমরা কোনোভাবে আগাতে পারবো না। দেন বঙ্গভ্যাক্স, যেটা আমাদের দেশীয় টিকা, আমি জানি না এটা ভালো না খারাপ, আমি সায়েন্টিফিক লোক না, কিন্তু এটার ক্লিনিক্যাল ট্রায়াল মানবদের উপর দেওয়ার অনুমতি দেয়া হয়নি, মাত্র কিছুদিন আগে দেওয়া হয়েছে। কেন এটা আগে দেওয়া হলো না? যখনই বঙ্গভ্যাক্স খুব আত্মবিশ্বাসের সাথে বললো, তখনই যদি তাদেরকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পারমিশন দেওয়া হতো, তাহলে এখানেও আমরা একটা বড় আশার আলো হয়তোবা দেখতে পারতাম। আরেকটা করা যেতে পারতো, আমি জানি না এটা সম্ভব ছিল কিনা, যেসব কোম্পানিরা টিকাটা আবিষ্কার করেছে তাদেরকে হিউজ রয়্যালটি দিয়ে অথবা অ্যাস্ট্রাজেনেকাকে রিকোয়েস্ট করে আমরা অক্সফার্মের টিকা বা অন্য টিকাগুলো আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলোর সাথে কথা বলে বাংলাদেশে প্রডিউসের একটা চেষ্টা করতে পারতাম। সেটাও আমরা করিনি। আমরা এই বিষয়ে যথেষ্ট বিলম্বিত প্রথমে অত্যন্ত তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছিলাম, এটা অস্বীকার করবো না আমরা, কিন্তু আউটকামটা ওভারঅল আমরা ভালো আনতে পারিনি।
এটার জন্য সিরিয়াস ন্যাশনাল কজ হতে পারে। 12 লক্ষ লোক টিকা পাচ্ছে কিনা আমরা এখনো জানি না। এই 12 লক্ষ লোক টিকা না পেলে কি হবে নেক্সট ডোজ, এটার কোনো দিক নির্দেশনা নাই। আমরা আশা করব সংসদে এ নিয়ে আলোচনা হবে। আরেকটা জিনিস কি বলবো, সহনশীলতা আমাদের অবশ্যই থাকতে হবে। পৃথিবীর ইতিহাসে পলিটিক্যাল টলারেন্স, ডেমোক্রেসি ইজ নাথিং বাট টলারেন্স এন্ড ডিসকাশন এন্ড ইনস্টিটিউশন। তো সেই জিনিসগুলো আমাদের অবশ্যই করা প্রয়োজন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় এমপি আপনাকে। হাবিব ভাই, যে সহনশীলতার কথা একটু তুলে আনলেন আমাদের কামাল ভাই এবং বলছেন যে সহনশীলতার প্রসঙ্গ যদি আসে তাহলে সবচেয়ে বেশি প্রতিহিংসার কাজ বিএনপি করেছে। আমি আপনাকে খুব আজকে আমি যে কথা যে দাঁড়িয়ে শুরু করলাম সেখানেই আমি থাকবো। আমার ভাই কামাল হোসেন বললেন যে খাদ্য উদ্বৃত্ত দেশ, এর কালকেও দেখছেন 50,000 টন ভারত থেকে আনার জন্য ইম্পোর্ট করার জন্য বলে দিচ্ছে আর কি। প্রতি বছর আমি একদম দায়িত্ব নিই, প্রতি বছর গম এবং চাল, গম তো খাদ্য, প্রায় 30 থেকে 50 লক্ষ টন আমরা প্রতি বছর আমরা ইম্পোর্ট করি। প্রতি বছর চাল আমরা ইম্পোর্ট করি, প্রতি বছর। এক বছর আমরা দেখাতে পারি না। আমি আর যদি আপনার চান এরপর আমি কিন্তু কত হাজার টন, কত লক্ষ টন চাউল আমরা প্রতি বছর আর গম আমরা ইম্পোর্ট করি। গেল একটা, এখানে 100,000 হতে পারে না। আর 50,000 লোক মারা গেছে। আমি বলেছি যে করোনা এবং করোনার উপসর্গ নিয়ে 50,000 লোক বেশি নয়, 100 বছরে করোনা এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। আপনি খুঁজে দেখেন, কবরখানাগুলি খুঁজে দিলে পাবেন। আর তত্ত্বাবধায়ক সরকারের সংবিধানের সংশোধন করার জন্যই কিন্তু বেগম খালেদা জিয়া চেষ্টা করেছিলেন, যেটা প্রধানমন্ত্রী ডেকেছিলেন, উনি জানেন। এবং কথাটা কী হয়েছে আমি বারবার বলার কারণে আমি শুনেছি যে কী বলেছেন উনি। দেশ জাতির সামনে আসলে সেটা বোঝা যাবে যে কত। উনি বলেছেন ঠিক আছে একটা দিন পরে করেন, একদিন হরতাল একটা দিন পরে করেন। আচ্ছা গেল। আর আমি আমার ভাই কামাল হোসেনের সাথে আমি একটা ব্যাপারে একমত, কিন্তু তার আগে আমার কথা আছে। যখন আরাফাত লাশ যখন লাশ যখন আসছিল তখন আমি তো জেলখানায় ছিলাম। কোথায় লাশ জানাজা হবে এটা আমরা জানতাম না। যখন প্রধানমন্ত্রী যখন গেলেন তার আগে কিন্তু বিএনপি অফিসের সাথে কথা হয়েছিল যে যাওয়ার ব্যাপারে। উনি বলছিলেন যে শিমুল বিশ্বাস বলেছিলেন যে ওনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে, উনি ঘুম থেকে উঠলে তখন আমরা জানালে আপনারা আসেন। তারপরে প্রধানমন্ত্রী যখন গেছেন, এই যাওয়াটা ওনার নিরাপত্তার জন্য যাওয়াটা উচিত হয়নি। তখন কিন্তু হাবিব ভাই ঘুমিয়ে আসেন আপনাদের নেত্রী কিন্তু প্রধানমন্ত্রীকে রিসিভ করে ভিতর পর্যন্ত নিয়ে যেত। আমি বলি সেটা আমি ঘুমিয়ে আসতেছি যে এত কথা ছিল না, আমি বেশি সময় নিচ্ছি না। সেখানে উনি ওই সময় গেলে ভালো করতেন, সেটা আসলে একটা অঘটন ঘটতে পারত। হ্যাঁ, দ্বিতীয়ত কথাটা আমি তার সাথে একমত যে উনি যখন গেছেনই বসাতে পারতেন, ওনার সাথে কথা না বললেন। আর না হলে অন্তত আর কিছু না বসালেও ওই যে খাতাটা শোক বইটা ওই এর উপর গেটের উপর এইটা দেওয়াটা ঠিক হয়নি, এটা মোটেই ঠিক হয়। এই ব্যাপারে আমি সত্যকে আমি সত্য বলে স্বীকার করবো। সবশেষে আমি আপনাকে বলবো, সব কিছুর পরে আমি আবার অনুরোধ করবো, আমরা খুব এবলা স্যাবলা অবস্থায় আছি। টিকা আমাদের পাওয়ার 8 বছরে আমাদের লোক আর বাড়বে না ভাইয়া। 1 মিনিট সময় আছে। 8 বছর লোক আরো বাড়বে। ওই দিন কিন্তু ভিতরে ব্যারিস্টার রফিক সাহেব ছিলেন ভিতরে, উনি একটা মন্তব্য করেছিলেন যে গণতন্ত্রের পিছনে ছুরিকাঘাত হলো। মওদুদ আহমদের ভিতরে ছিল বলছে। হ্যাঁ, আমি এই ব্যাপারে আর কত কথা বলছি জাতি জানে। আর একটা যেটা বলছেন যে দেখেন, আমরা মনে করি সংকট এটা বৈশ্বিক মহামারী, হ্যাঁ ত্রুটি থাকতে পারে, কিন্তু আজকের প্রধানমন্ত্রী এই করোনা মোকাবেলার পাশাপাশি আজকে কিন্তু দেশটা অর্থনৈতিকভাবে যাতে দাঁড়িয়ে থাকে আপ্রাণ চেষ্টা করছেন এবং এগিয়েও যাচ্ছেন। আমরা মনে করি যে সবার আস্থা রাখা উচিত, বিশ্বাস রাখা উচিত যে আমাদের একজন শেখ হাসিনা আছেন, যিনি এই দেশের মানুষ যাতে তার সরকারের আমলে যাতে মানুষ না খেয়ে মারা না যায়, যাতে মানুষ এই করোনাতে না মারা যায়, এর জন্য উনি সব ধরনের ব্যবস্থা নেবেন এবং যেখানে যা প্রয়োজন এই উদ্যোগগুলো মাননীয় প্রধানমন্ত্রী করবেন। এবং জনগণেরও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে। যারা বিরোধী দল আছে আমি তাদেরকে বলবো যে আপনারা মিথ্যা অপপ্রচার না চালিয়ে জনগণের পাশে দাঁড়ান। আর আমার টিকা কার্যক্রম আরো গতিশীল করা উচিত কিনা? টিকা কার্যক্রম গতিশীল হবে, কারণ আগে দেরি হয়ে যাচ্ছে না, সেটা দেরি মানে দেরিটা হচ্ছে যে প্রক্রিয়া হয়তোই হচ্ছে, কিন্তু এই জুলাই মাসের থেকেই আগামী জুলাই মাসের 15 তারিখ থেকে আমাদের বিশ্বাস এটা শুরু হবে। আমি যেটা কামালের অনেকগুলো কথার সাথে আমি একমত, কিন্তু এই কথাটা দ্বিমত পোষণ করে হাওয়া ভবন থেকে
সিদ্ধান্ত দিয়ে ওখানে ভবনের আটক সিদ্ধান্ত করেনি। দিয়ে পরবর্তী সময়ে জননেত্রী শেখ বিচার হাসিনা যেটা মামলা হয়নি, করছিল, বিচার না এটা করার বাস্তব প্রক্রিয়াটা সত্যি অনেক ভুল তথ্য, করছে বিএনপি। আবিবর্ণ কথা বলতে কিন্তু ওইটা পারে। ঠিক না। এটা তথ্য আমি মনে ওইটা করি, ঠিক না। আমি মনে করি আমার ভাই কেউই যেটা মারতে বলছে, চায় না, কেউ সাধারণ মারতে চায় না। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি ভিডিও ফুটেজগুলো বাইর করেন, আপনাদের কেউ আওয়ামী মারতে লীগের চায় না, পক্ষ কারণ থেকে বিরোধী কিন্তু দলের মানুষের নেত্রীকে মারলে ভিতর তার ক্ষমতা এই থাকে না। মাস্ক বিতরণ করা হয়েছে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং আমাদের নেতা কর্মীরা মাস্ক বিতরণ করেছেন। আমি দেখছি অনেকে মাস্কটা করে কেন জুলাই রেখে খালি মুখে হাঁটতেছে। অর্থাৎ আমাদের সকলকে সচেতন হতে হবে, আমরা যে যেখানে আছি মানুষকে সচেতন করতে হবে। আমরা খালি সরকারের সমালোচনা না করে আসুন মানুষের পাশে দাঁড়াই, মানুষের পাশে গিয়ে সবাই মিলে মানুষের সেই কথা পরিস্থিতি বলি। থেকে মানুষের উপকৃত হই। আমরা সবাই দাঁড়াই, আপনাদের সরকারকেও ধন্যবাদ, সিদ্ধান্ত আমাদের সঙ্গে সঠিক যুক্ত নিতে ছিলেন হবে। বেসা শাহমেদের পাটোয়ারি এমপি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।